বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মালিকা কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ রাসেল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ডক্টর মালিকা কলেজ, আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পড়াচ্ছি। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম আমরা, যেটির নাম হচ্ছে হিসাবের বইসমূহ। এই অধ্যায় হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করছিলাম আমরা, যেটির নাম হচ্ছে জাবেদা। আমরা জাবেদা অনুশীলন করছিলাম। জাবেদা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি তোমাদের পূর্বেই বলেছি যে তোমাদের হিসাব বিজ্ঞানে অঙ্কগুলোর একটি ধারাবাহিকতা রয়েছে, একটি অঙ্কের সাথে আরেকটি অঙ্কের সম্পর্ক রয়েছে। যেমন জাবেদা থেকে খতিয়ান হয়, খতিয়ান থেকে রেওয়ামিল হয়, রেওয়ামিল থেকে তোমাদের চূড়ান্ত হিসাব প্রস্তুত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞানের অন্যান্য অঙ্কগুলো ভালো মতো বুঝতে হলে বা সেগুলোতে পারঙ্গম হতে হলে তোমাদেরকে অবশ্যই জাবেদায় ভালো হতে হবে, জাবেদায় পারঙ্গম হতে হবে। তোমরা যে যত ভালো জাবেদা পারবে, তোমাদের পরবর্তী অঙ্কগুলো বুঝতে তোমাদের তত সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু তোমাদের জন্য জাবেদা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেহেতু এই জাবেদা টপিকটিতে আমি একটু বেশি সময় নিচ্ছি। তোমাদেরকে চেষ্টা করছি জাবেদায় যাতে তোমরা খুব ভালো মতো পারঙ্গম হও। আজও যথারীতি তোমাদের জাবেদার উপর একটি ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বই, খাতা, কলম, পেন্সিল সহ যাবতীয় প্রয়োজনীয় সব কিছু নিয়ে বসেছ। চলো এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমরা জাবেদা করার জন্য আমাদের যে সূত্রটি প্রয়োজন হয়, যে স্বর্ণসূত্র বা গোল্ডেন রুলস বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতির ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটি আমরা একটু চোখ বুলিয়ে নিব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। অপরদিকে আয়, দায়, স্বত্বাধিকার বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তোমরা স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে সাধারণ জাবেদার একটি ছক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 কলাম বিশিষ্ট একটি ছক। প্রথম কলামটি হচ্ছে তারিখ, দ্বিতীয় কলামটি বিবরণ। এটি এই ছকের মূল অথবা গুরুত্বপূর্ণ কলাম। এরপর রয়েছে খতিয়ান পৃষ্ঠা, 2টি টাকার ঘর। প্রথমটি হচ্ছে, অর্থাৎ চতুর্থ কলামটি হচ্ছে ডেবিট টাকা, পঞ্চম কলামটি হচ্ছে ক্রেডিট টাকা। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা 2টি লেনদেনের জাবেদা নির্ণয় করব। আমাদের প্রথম লেনদেনটি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 15,000 টাকার আসবাবপত্র ক্রয় করে 5,000 টাকার একটি চেক প্রদান করা হলো। আমি আবার বলছি, 15,000 টাকার আসবাবপত্র ক্রয় করে 5,000 টাকার একটি চেক প্রদান করা হলো। এই ঘটনা বা বাক্যটিতে একটি টাকার অঙ্ক দেওয়া আছে এবং আসবাবপত্র ক্রয় করার ফলে কারবারে সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। যেহেতু এই ঘটনা বা বাক্যটিতে 2টি বৈশিষ্ট্যই বিদ্যমান রয়েছে, অতএব এটি একটি লেনদেন এবং এটির আমরা জাবেদা নির্ণয় করতে পারবো। চলো এবার জাবেদা নির্ণয় করা যাক। শুরুতে আমাদের প্রথম ধাপে যেটি নির্ণয় করতে হবে, যে কয়টি পক্ষ জড়িত এবং কি কি পক্ষ জড়িত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লেনদেনটি একটু আবার পড়ে নিই। 15,000 টাকার আসবাবপত্র ক্রয় করে 5,000 টাকার একটি চেক প্রদান করা হলো। 15,000 টাকা দিয়ে একটি আসবাবপত্র ক্রয় করা হয়েছে, সে আসবাবপত্র ক্রয় বাবদ 5,000 টাকার একটি চেক প্রদান করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেনদেনটিতে 3টি পক্ষ জড়িত। আমরা যদি একটু বাক্যটিকে বা লেনদেনটিকে বিশ্লেষণ করি, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে কিভাবে 3টি পক্ষ জড়িত। 15,000 টাকা দিয়ে একটি আসবাবপত্র ক্রয় করলে আমাদেরকে অবশ্যই 15,000 টাকায় পরিশোধ করতে হবে।
কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 5,000 টাকার একটি চেক প্রদান করা হয়েছে। তার মানে হচ্ছে যে অবশিষ্ট 10,000 টাকা বকেয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এখানে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, তাহলে আসবাবপত্র একটি পক্ষ হবে, 5,000 টাকার একটি চেক প্রদান করা হয়েছে, সেই হিসেবে চেক একটি পক্ষ হওয়ার কথা। কিন্তু তোমরা জানো চেক নামে পণ্য নামে কোনো হিসাব হয় না। পণ্যের পরিবর্তে ক্রয় হিসাবকে হিসাবভুক্ত করতে হয় এবং চেকের পরিবর্তে ব্যাংক হিসাবকে হিসাবভুক্ত করতে হয়। তাহলে আসবাবপত্র হিসাবে একটি পক্ষ হবে এবং চেকের পরিবর্তে ব্যাংক হিসাবে একটি পক্ষ হবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 15,000 টাকার আসবাবপত্র ক্রয় করেছি, আমরা অবশ্যই 15,000 টাকা পরিশোধ করব। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে 5,000 টাকার একটি চেক প্রদান করা হয়েছে, অর্থাৎ বাকি যে বা অবশিষ্ট যে 10,000 টাকা সেটি বকেয়া রয়েছে। তাহলে সেই 10,000 টাকা বকেয়ার জন্য একটি হিসাব হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান যখন কারো নিকট কোনো টাকা পয়সা পাবে, তখন সেটিকে বলা হয় দেনাদার। দেনাদারের আধুনিক নাম হচ্ছে প্রাপ্য হিসাব। উল্টো দিকে আমাদের কাছে যদি কেউ টাকা পয়সা পায়, তাহলে তাদেরকে বলা হয় পাওনাদার। পাওনাদারের আধুনিক নাম হচ্ছে প্রদেয় হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 15,000 টাকার আসবাবপত্র ক্রয় করে 5,000 টাকার একটি চেক প্রদান করেছি, অর্থাৎ 10,000 টাকা বকেয়া রয়েছে, বা 10,000 টাকার আসবাবপত্র আমরা বাকিতে ক্রয় করেছি। যেহেতু আমরা 10,000 টাকার আসবাবপত্র বাকিতে ক্রয় করেছি, অতএব আমাদের নিকট অন্য পক্ষ, অর্থাৎ প্রতিষ্ঠানের বাহ্যিক কোনো পক্ষ আমাদের নিকট 10,000 টাকা পাবে। এদেরকে বলা হয় পাওনাদার। পাওনাদারের আধুনিক নাম হচ্ছে প্রদেয় হিসাব। তাহলে আরেকটি পক্ষ হবে প্রদেয় হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেকেরই এই প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব অথবা দেনাদার হিসাব, পাওনাদার হিসাবের মধ্যে একটু সমস্যা হয়। আমি একটু ছোট্ট করে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অর্থাৎ প্রতিষ্ঠান যখন কারো নিকট টাকা পাবো, সেটিকে বলা হয় দেনাদার বা প্রাপ্য হিসাব। আর আমাদের নিকট যখন কেউ টাকা পাবে, সেটিকে বলা হয় পাওনাদার বা প্রদেয় হিসাব। অর্থাৎ আমাদের নিকট যদি পায়, সেটি হবে পাওনাদার বা প্রদেয় হিসাব। উল্টো দিকে আমরা যখন কারো নিকট কিছু পাবো অন্য কোনো পক্ষের নিকট, তখন সেটিকে বলা হবে দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে আমরা পেলাম যে এখানে তিনটি পক্ষ জড়িত। পক্ষ তিনটি হচ্ছে আসবাবপত্র হিসাব, ব্যাংক হিসাব এবং প্রদেয় হিসাব। এবার চলো দ্বিতীয় ধাপে যাই। দ্বিতীয় ধাপে আমাদের নির্ণয় করতে হবে কোন বাচক হিসাব। আসবাবপত্র হিসাব, এটি সম্পত্তিবাচক হিসাব, কেননা আসবাবপত্র প্রতিষ্ঠানের জন্য সম্পদ স্বরূপ। ব্যাংক হিসাব, সেটিও সম্পত্তিবাচক হিসাব, কারণ ব্যাংক হিসাব বলতে বোঝায় একটি ব্যাংকে প্রতিষ্ঠানের নামে যে হিসাবটি রয়েছে সেই হিসাবে গচ্ছিত টাকা, সেটি একটি প্রতিষ্ঠানের জন্য সম্পদ স্বরূপ। প্রদেয় হিসাব বা পাওনাদার একটি প্রতিষ্ঠানের জন্য দায়। আমাদের প্রতিষ্ঠানের জন্য এই যে প্রদেয় হিসাব বা পাওনাদার, এটি দায় স্বরূপ, এজন্য এটি দায়বাচক হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার তৃতীয় ধাপে যাওয়া যাক। তৃতীয় ধাপে আমরা নির্ণয় করব কোন হিসাবটি বৃদ্ধি পেল, কোন হিসাবটি হ্রাস পেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আসো আসবাবপত্র হিসাব নামক যে সম্পত্তিবাচক হিসাবটি। আসবাবপত্র ক্রয় করার ফলে প্রতিষ্ঠানে আসবাবপত্র এসেছে। আসবাবপত্র আসা আর বৃদ্ধি পাওয়া একই কথা, অর্থাৎ আসবাবপত্র নামক সম্পত্তিবাচক হিসাবটি বৃদ্ধি পেয়েছে। আমরা আসবাবপত্র ক্রয়ের বিনিময়ে চেক প্রদান করেছি, অর্থাৎ আমরা যাদের নিকট থেকে আসবাবপত্র ক্রয় করেছি তাদেরকে চেক প্রদান করেছি। চেক প্রদান করার ফলে তারা সেই চেকের মাধ্যমে আমাদের কারবারের হিসাব থেকে টাকা উঠিয়ে নেবে, অর্থাৎ আমাদের ব্যাংক হিসাব থেকে টাকা চলে যাবে, হ্রাস পাবে। অর্থাৎ ব্যাংক হিসাব নামক সম্পত্তি আমাদের হ্রাস পাবে, এজন্য এটি হ্রাস হবে। বাকিতে ক্রয় করার ফলে, বাকিতে আসবাবপত্র বা বকেয়া ভিত্তিক আসবাবপত্রটি ক্রয় করার ফলে প্রদেয় হিসাব নামক আমাদের যে দায়বাচক হিসাবটি রয়েছে বা দায়টি রয়েছে, সেটি বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি তোমাদের সেটি ক্লিয়ার করছি। ধরো তুমি একটি দোকান থেকে বাকিতে পণ্য ক্রয় করো। এই পর্যন্ত তুমি 500 টাকার পণ্য বাকিতে ক্রয় করেছো, তাহলে তোমার পাওনাদার হচ্ছে 500 টাকা, অর্থাৎ তোমার দায় 500 টাকা। তুমি যদি নতুন করে আরও 50 টাকার মালামাল তুমি বাকিতে ক্রয় করো,
তোমাকে যদি প্রশ্ন করি যে এখন তোমার পাওনাদার বা দায় কত, তুমি বলবে 550 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ বাকিতে কোনো কিছু ক্রয়ের ফলে পাওনাদার বা দায় বৃদ্ধি পায়। চলো এবার চতুর্থ ধাপে যাওয়া যাক। চতুর্থ ধাপে আমরা দেখব যে আমাদের যে সূত্রটি রয়েছে যে ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আয় দায় স্বত্বাধিকার বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, এই সূত্র অনুযায়ী কোনটি ডেবিট হয় কোনটি ক্রেডিট হয়। আসবাবপত্র হিসাব নামক সম্পত্তিবাচক হিসাবটি বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, অর্থাৎ আসবাবপত্র হিসাব ডেবিট হবে। ব্যাংক হিসাব নামক সম্পত্তিবাচক হিসাবটি হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, এজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। প্রদেয় হিসাব নামক দায়বাচক হিসাবটি বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আমাদের সূত্র অনুযায়ী, এজন্য প্রদেয় হিসাব ক্রেডিট হবে। এটিকে যদি আমরা জাবেদা আকারে উপস্থাপন করি, তোমরা স্ক্রিনের নিচের দিকে দেখতে পাচ্ছ যে আসবাবপত্র হিসাব ডেবিট 15,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 5,000 টাকা এবং প্রদেয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, চলো এবার দ্বিতীয় লেনদেনটিতে যাওয়া যাক। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনের উপরের দিকে দেখতে পাচ্ছ যে একটি বাক্য বা ঘটনা দেয়া আছে। 15,000 টাকার আসবাবপত্র বিক্রয় করে 5,000 টাকার একটি চেক পাওয়া গেল। এখানে একটি টাকার অঙ্ক দেয়া আছে এবং আসবাবপত্র বিক্রয় করার ফলে কারবার থেকে আসবাবপত্র চলে গিয়েছে, অর্থাৎ সম্পদ চলে গেছে, অর্থাৎ দুইটি বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে এই বাক্য বা ঘটনাটিতে। এটি একটি লেনদেন, এটির জাবেদা করা যাবে। চলো এবার আমরা এটির জাবেদা নির্ণয় করি। প্রথম ধাপে আমাদের যেটি করতে হবে যে এই লেনদেনটিতে কয়টি পক্ষ জড়িত এবং কি কি পক্ষ জড়িত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 15,000 টাকার আসবাবপত্র বিক্রয় করা হয়েছে, আসবাবপত্র হিসাবে একটি পক্ষ হবে। 5,000 টাকার একটি চেক পাওয়া গেছে, এজন্য ব্যাংক হিসাবে একটি পক্ষ হবে, কারণ চেকের পরিবর্তে চেক নামে কোনো হিসাব হয় না, চেকের জন্য ব্যাংক হিসাব নামে একটি হিসাবভুক্ত করতে হয়। আমরা 15,000 টাকার আসবাবপত্র বিক্রয় করেছি, তার মধ্যে 5,000 টাকার চেক পেয়েছি, অর্থাৎ অবশিষ্ট 10,000 টাকার আসবাবপত্র আমরা বাকিতে বিক্রয় করেছি। অর্থাৎ এই 10,000 টাকার আসবাবপত্র বাকিতে বিক্রয় করার ফলে আমরা যাদের নিকট বিক্রি করেছি সেই পক্ষের নিকট আমরা 10,000 টাকা পাবো, তাদের নিকট 10,000 টাকা পাওনা তৈরি হয়েছে। এটিকে বলা হয় প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি পক্ষ জড়িত, একটি হচ্ছে আসবাবপত্র হিসাব, আরেকটি হচ্ছে ব্যাংক হিসাব এবং আরেকটি পক্ষ হচ্ছে প্রাপ্য হিসাব। চলো এবার দ্বিতীয় ধাপে কোনটি কোন বাচক হিসাব সেটি নির্ণয় করি। আসবাবপত্র হিসাব সম্পত্তিবাচক হিসাব, কারণ আসবাবপত্র একটি প্রতিষ্ঠানের জন্য সম্পদ স্বরূপ, আমাদের প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র হচ্ছে সম্পদ স্বরূপ। ব্যাংক হিসাব এটিও সম্পত্তিবাচক হিসাব, কারণ ব্যাংক হিসাব বলতে বোঝায় ব্যাংকে আমাদের প্রতিষ্ঠানের নামে যে হিসাবটি রয়েছে সেই হিসাবে গচ্ছিত বা জমাকৃত টাকাকে বোঝানো হয়। এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য সম্পদ স্বরূপ। প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব এটিও আমাদের প্রতিষ্ঠানের জন্য সম্পদ স্বরূপ, কারণ প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব বলতে বোঝায় যে কোনো এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট আমরা টাকা পাবো যারা ভবিষ্যতে আমাদেরকে এই টাকা পরিশোধ করতে বাধ্য, অর্থাৎ এটি সম্পত্তিবাচক হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় ধাপে আমরা নির্ণয় করব যে কোন পক্ষ বা কোন হিসাবটি বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে। আসবাবপত্র বিক্রয় করার ফলে আমাদের প্রতিষ্ঠান থেকে আসবাবপত্র চলে গেছে, অর্থাৎ হ্রাস পেয়েছে। আমরা আসবাবপত্র বিক্রয় করে আমরা চেক পেয়েছি, যে চেকটি পেয়েছি সেটি আমাদের হিসাবে জমা হবে, অর্থাৎ এটির জন্য আমাদের ব্যাংক হিসাবে টাকা বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যাংক হিসাব নামক যে সম্পত্তিবাচক হিসাবটি রয়েছে সেটি বৃদ্ধি পেয়েছে। বাকিতে আসবাবপত্র বিক্রয় করার ফলে আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, কারণ আমাদের পূর্বে প্রাপ্য হিসাব যাই থাকুক না কেন নতুন করে 10,000 টাকা সে প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে সেটি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ধরো তোমার বা আমাদের একটি ছোট্ট মুদির দোকান রয়েছে, আমরা নগদ এবং বাকিতে পণ্য বিক্রয় করি। কোনো এক ব্যক্তির নিকট আমরা এ পর্যন্ত 500 টাকার পণ্য বাকিতে বিক্রি করেছি, অর্থাৎ তার নিকট আমরা 500 টাকা পাবো, সে আমাদের
প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব, এটি আমাদের জন্য সম্পদ স্বরূপ। কারণ ওই ব্যক্তির নিকট আমাদের 500 টাকা গচ্ছিত রয়েছে, চাহিদা মাত্র বা একটি নির্দিষ্ট সময়ে সে এই 500 টাকা আমাদেরকে পরিশোধ করতে বাধ্য। যেহেতু আমরা ভবিষ্যতে 500 টাকা পাবো, অতএব এটি আমাদের জন্য একটি সম্পদ। ওই ব্যক্তিটির নিকট যদি আমরা নতুন করে আরও 50 টাকার মালামাল বাকিতে বিক্রয় করি, তাহলে তার নিকট এখন আমরা কত টাকা পাবো? 550 টাকা পাবো। অর্থাৎ আমাদের এখন দেনাদার বা প্রাপ্য হিসাবের পরিমাণ দাঁড়ালো গিয়ে 550 টাকা, যেটি পূর্বে ছিল 500 টাকা। অর্থাৎ বাকিতে বিক্রয়ের ফলে, বাকিতে কোনো কিছু বিক্রয়ের ফলে দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রেও প্রাপ্য হিসাব বা সম্পত্তিবাচক হিসাবটি বৃদ্ধি পেয়েছে। চতুর্থ ধাপে দেখব আমরা সূত্র অনুযায়ী কোন পক্ষটি ডেবিট হয় এবং কোন পক্ষটি ক্রেডিট হয়। আসবাবপত্র হিসাব নামক সম্পত্তিবাচক হিসাবটি হ্রাস পেয়েছে। আমরা জানি সূত্রে বলা আছে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। ব্যাংক হিসাব নামক সম্পত্তিবাচক হিসাবটি বৃদ্ধি পেয়েছে। আমরা জানি সূত্র অনুযায়ী সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। প্রাপ্য হিসাব নামক সম্পত্তিবাচক হিসাবটিও বৃদ্ধি পেয়েছে। সূত্র অনুযায়ী সম্পত্তিবাচক হিসাব বৃদ্ধি পেলে ডেবিট হয়। আমরা যদি এগুলোকে জাবেদা আকারে উপস্থাপন করি, তাহলে যেটি দাঁড়াবে সেটি হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট 5000, প্রাপ্য হিসাব ডেবিট 10,000, আসবাবপত্র হিসাব ক্রেডিট 15,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা এই পোস্টের নিচে কমেন্ট অপশনে প্রশ্ন করবে অথবা আমাকে ইনবক্স করবে, আমি তোমাদের সেগুলো রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তোমাদেরকে আবারও বলছি, বাসায় একটু জাবেদা অনুশীলন করো। তোমাদের কারো কারো মনে হতে পারে যে আমি জাবেদা পারি বা আমি জাবেদা বুঝি, কিন্তু আমি বারবার বলছি তোমরা অনুশীলন করো। কারণ তোমরা যদি অনুশীলন না করো, তোমাদের যে সমস্যাটি হবে সেটি হচ্ছে তোমরা পরীক্ষার হলে তোমরা সেই জাবেদার অ্যান্সার নিয়ে কনফিউশনে ভুগবে এবং পাশাপাশি তোমরা নির্ধারিত সময়ে সেগুলোর উত্তর দিতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের পূর্বেও বলেছি যে তোমরা বাসায় অনুশীলন করো। তোমাদের কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেব। আগামী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।